আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস, অধ্যায় 17, ইকারাস, যা কিছু ওপরে ওঠে। উড়তে উড়তে বহু দূরে ম্যাকিনটস বাজারে আসার পর স্টিভের সেলিব্রিটি ইমেজ আরো বেড়ে গেল। ইয়োকো অনোর ছেলে সেন লেননের বার্থডে পার্টিতে গিয়ে স্টিভ একটা ম্যাকিনটস গিফট করলো। 8 বছরের সেন লেননের খুব পছন্দ হলো ম্যাকিনটস। সেই পার্টিতে শিল্পী অ্যান্ডি ওয়ারহোল আর কেইথ হ্যারিংও এসেছিল। এই দুজনেরও ভালো লাগলো নতুন ধরনের কম্পিউটারটা। তারা স্টিভকে ম্যাকিনটস নিয়ে মিক জ্যাগারের কাছে যেতে বলল। স্টিভ এই রকস্টারের বাড়িতে গেল। জ্যাগারকে দেখে একটু আজীব মনে হলো ওর, কারণ স্টিভকে চিনতই না জ্যাগার। কম্পিউটারের ব্যাপারেও তার তেমন আগ্রহ দেখলো না স্টিভ। কিন্তু জ্যাগারের বোন জেডি ম্যাকিনটসে ম্যাক পেইন্ট চালু করে আঁকতে শুরু করলো। স্টিভ কম্পিউটারটা জ্যাগারের বদলে জেডিকেই দিয়ে আসলো। এই সময় স্টিভ স্যান রেমোতে একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছিল, কিন্তু কখনোই সেখানে থাকা হয়নি ওর। পরে সঙ্গীত শিল্পী বোনোকে $15 মিলিয়ন বিক্রি করে দেয় অ্যাপার্টমেন্টটা। এছাড়া উডসাইডে স্প্যানিশ কলোনিয়াল স্টাইলের 14 বেডরুমের একটা ম্যানশন কিনেছিল। লস অ্যালটোর পাহাড়ের ওপর সুন্দর বাড়ি। এই ম্যানশনে স্টিভ কিছুদিন থেকেছিল, কিন্তু কোনো ফার্নিচার ঢুকতে দেয়নি। অ্যাপেলেও ওর গুরুত্ব বেড়ে যায়। লিসা আর ম্যাক ডিভিশন এক হয়ে যায়, আর সম্মিলিত ডিভিশনের দায়িত্ব দেওয়া হয় স্টিভকে। নতুন দায়িত্ব, কিন্তু স্টিভকে মোটেও বদলাতে পারলো না। দায়িত্ব নিয়েই লিসার টিমের সবাইকে ছাঁটাই করে দিল। বিল অ্যাকিনটসের ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। তার মতে ওরা সবাই খুব ব্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ার ছিল, আর তাদের সাথে এমন হওয়া উচিত হয়নি। কিন্তু স্টিভের মতামত ছিল অন্যরকম। ম্যাকিনটসে কাজ করে আমি যা বুঝতে পেরেছি, এক ধরনের খেলার সাথে অন্য আরেক ধরনের খেলা মিশালে খেলাই নষ্ট হয়ে যায়। প্রত্যেক খেলোয়াড়ই নিজের মতো খেলোয়াড়ের সাথে খেলতেই বেশি পছন্দ করে। 1984 মে মাসে স্কালের অ্যাপেলে জয়েন করার 1 বছর পূর্তি হয়। বর্ষপূর্তি উপলক্ষে স্টিভ কুপারটিনোর অভিজাত এক রেস্টুরেন্টে একটা পার্টির আয়োজন করে। পার্টিতে স্টিভ বলে, আমার জীবনের সবচেয়ে খুশির দুটো দিন হলো যেদিন ম্যাকিনটস লঞ্চ করা হলো আর যেদিন স্কালে অ্যাপেলে জয়েন করলো। গেল বছরটা আমার জীবনের সবচেয়ে সুন্দর বছরগুলোর একটা, কারণ এই 1 বছরে স্কালের কাছে অনেক কিছু শিখেছি আমি। উত্তরে স্কালে বলল, অ্যাপেলের লিডার একজন, স্টিভ আর আমি। বলে সে সারা ঘরের উপরে চোখ বুলিয়ে নিল। দেখা গেল স্টিভ হাসছে। আমাদের দুজনের সম্পর্কটা এমন যেন আমরা দুজনেই একজন। আর্থার রক সহ কয়েকজনকে একটু দ্বিধাগ্রস্ত মনে হলো। স্কালেকে অ্যাপেলে আনা হয়েছিল স্টিভকে কন্ট্রোল করার জন্য, কিন্তু স্টিয়ারিং হুইল যে স্টিভের হাতে, স্কালের কথা থেকে সেটা ভালোই বোঝা গেল। 1984 সালে একটা মিটিংয়ে স্টিভ অ্যাপেলের সেলস আর মার্কেটিং এর কিছু পরিবর্তন আনতে চাচ্ছিল। মিটিংয়ে সবাই স্টিভের বিপক্ষে, কিন্তু স্টিভ একাই নিজের সিদ্ধান্ত বাকি সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সবাই চাইছিল স্কালে স্টিভকে থামাক, কিন্তু স্কালে তা করলো না। এক রবিবারে স্টিভ ওর বাবাকে ফ্যাক্টরিতে নিয়ে আসলো। সবকিছু ঠিকঠাক করার ব্যাপারে পল জবসের ব্যাপক অনুরাগ আছে। তার ছেলের মধ্যেও সেই গুণ ভালোই ঢুকেছে। নিজের মনের মতো করে সাজানো ফ্যাক্টরি দেখানোর সময় স্টিভকে বেশ গর্বিত মনে হলো। সে সময় বাপ বেটার সাথেই ছিল ডেবি কোলম্যান। কোলম্যান বলেছে, বাবাকে নিজের হাতে গড়া ফ্যাক্টরি দেখানোর সময় স্টিভ যে খুব গর্ব অনুভব করছিল, সেটা ওর আকার ইঙ্গিতেই বোঝা যাচ্ছিল। আর ওর বাবাও প্রশংসার দৃষ্টিতে দেখছিল সবকিছু। ফ্রান্সের সোশ্যালিস্ট প্রেসিডেন্ট ফ্রান্সিস মিটারান্ডের বউ ড্যানিয়েলে মিটারেন্ড স্টিভের ফ্যাক্টরি পরিদর্শনে আসলো। ভদ্রমহিলা বহু প্রশ্ন করে স্টিভের মেজাজ গরম করে দিচ্ছিল। স্টিভের পক্ষে দোভাষী হিসেবে কাজ করছিল অ্যালান রোসম্যান। মিটারান্ডের কিভাবে কাজ হয়, সেগুলো কঠিন কিনা, কর্মীরা কতটা বেতন পায়, ঠিকমতো ছুটি পায় কিনা, ওভারটাইম কত পায়, এরকম হাজারটা প্রশ্নে বিরক্ত হয়ে স্টিভ বলল, সবকিছু জানার এত শখ থাকলে নিজে এসে কাজ শুরু করুন এখানে। অনেক কষ্টে হাসি চেপে রোসম্যান ফ্রেঞ্চে অনুবাদ করে বলল, মিস্টার জবস তার ফ্যাক্টরি নিয়ে আপনার আগ্রহ দেখে খুশি হয়েছেন আর পরিদর্শনে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তারপর সেখান থেকে বেরিয়েই রাগ ঝাড়া শুরু করলো বেচারা মার্সিডিস গাড়িটার উপর। ঘন্টায় 100 মাইল বেগে চলছে গাড়ি। এক পুলিশের চোখে পড়ে গেল। পুলিশ লোকটা টিকিট লিখে দিল, এরপর যদি স্টিভকে 55 মাইলের বেশি স্পিডে গাড়ি চালাতে দেখা যায়, তাহলে জেলে ঢুকানো হবে। টিকিটটা হাতে নিয়ে গাড়িতে উঠে আবার 100 মাইল বেগে ছোটালো গাড়ি।
রোজম্যানের মন্তব্য হলো, নিয়ম জিনিসটা একদমই ভালো লাগতো না ওর। রোজম্যানের স্ত্রী জোয়ানা হফম্যানও অ্যাপেলেই কাজ করত। জোয়ানার মন্তব্য অনেকটা এই রকম। ম্যাকিন্টোশ লঞ্চ হওয়ার পর ইউরোপে স্টিভের সাথে থাকাকালীন সময়ে একই রকম অনুভূতি হয়েছে তার। প্যারিসে সেখানকার সফটওয়্যার ডেভেলপারদের সাথে একটা ফর্মাল মিটিং ছিল স্টিভের, কিন্তু যাওয়ার আগে হঠাৎ স্টিভের মনে হলো মিটিং করবে না। গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করে দিয়ে জোয়ানাকে বলল, মিটিংয়ে যাব না, তার চেয়ে আর্টিস্ট ফলনের সাথে দেখা করে আসি। জোয়ানা বলেছে, সেই ডেভেলপাররা এতই বিরক্ত হয়েছিল যে ঠিকমতো কথাই বলছিল না, হ্যান্ডশেক করতেও যেন তাদের বিরক্ত লাগছিল। সেবার পুরো ইউরোপ ট্রিপে জোয়ানার সামনে এরকম কয়েকটা ঘটনা ঘটিয়েছিল স্টিভ। পতন। অসাধারণভাবে রিলিজ হওয়ার পর 1984 শেষের দিকে ম্যাকিন্টসের বিক্রি কমতে শুরু করে। সমস্যা হলো, অনেক সুন্দর কম্পিউটার, স্পিড ছিল বিশ্রী রকম কম। অন্যদিকে গ্রাফিক্যাল ইন্টারফেস স্ক্রিনকে অনেক আকর্ষণীয় করে তুললেও একটা বড় সমস্যার সৃষ্টি করেছিল। টেক্সট বেস ডিসপ্লেতে একটা ক্যারেক্টারের জন্য যত মেমোরি লাগতো, গ্রাফিক্যাল ইন্টারফেসে লাগে তার চেয়ে প্রায় 20-30 গুণ বেশি। ম্যাকের কম ক্ষমতার প্রসেসরের জন্য কাজ করা কঠিন হয়ে পড়ল। আরেকটা সমস্যা হলো, ম্যাকিন্টসে কোনো ইন্টারনাল ডিস্ক ড্রাইভ ছিল না। জোয়ানা হফম্যান যখন এরকম একটা স্টোরেজ ডিভাইসের জন্য বলছিল, তখন স্টিভের পছন্দই হয়নি আইডিয়াটা, কিন্তু পরে সেই ডিভাইস না থাকাটাই ম্যাকের একটা বড় ক্ষতি হিসেবে সামনে আসলো। সাথে যোগ হয়েছে ফ্যান না থাকা। ফ্যান না থাকায় অতিরিক্ত গরম হতো ম্যাক। প্রথম দিকে ভালো বিক্রি হলেও যখন এই অসুবিধাগুলোর কথা জানাজানি হতে লাগলো, ম্যাকিন্টসের বিক্রিও কমতে থাকলো। 1984 শেষে লিসার বিক্রি তো প্রায় বন্ধই। ম্যাকিন্টসের বিক্রি মাসে 10,000-এ নেমে আসলো। অনেকটা অন্য উপায় না দেখেই স্টিভ ম্যাকিন্টস আর লিসা দুইটা থেকে ভালো দিকগুলো নিয়ে নতুন করে ম্যাকিন্টস এক্সেল বাজারে আনার চিন্তা ভাবনা করলো। তাতে পড়ে থাকা লিসাগুলোর একটা গতি হবে আর ম্যাকিন্টসও নিজের সুনাম ফেরত পাবে। জোয়ানা হফম্যান বলেছে, আমার খুব রাগ লাগছিল। ম্যাক এক্সেলে নতুন কিছু ছিল না, এটা শুধুমাত্র পোস্টে থাকা লিসা কম্পিউটারগুলোকে ফ্যাক্টরি থেকে বের করার একটা উপায় মাত্র। যদিও ম্যাক এক্সেল বাজারে ভালো করেছিল, কিন্তু এরকম চাতুরি ভালো লাগেনি বলে অ্যাপল থেকে ইস্তফা দিয়েছিলাম আমি। এদিকে ম্যাক এক্সেলের বিজ্ঞাপনের কাজ শুরু হলো। আবার দায়িত্ব দেওয়া হলো লি ক্লর এজেন্সিকে। 1984-তে বীরত্ব আর আশাবাদী ব্যাপার স্যাপার দেখিয়ে বেশ ভালো ফিডব্যাক পাওয়া গিয়েছিল, কিন্তু এবারে ম্যাক এক্সেলের বিজ্ঞাপনে দেখানো হলো কালো স্যুট পরা রাশভারী কর্পোরেট ম্যানেজাররা পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে পড়তে যাচ্ছে। প্রথম থেকেই স্টিভ বা স্কালে কারোরই খুব একটা পছন্দ হলো না জিনিসটা, কিন্তু এজেন্সির লোকজন বলল, আগের অ্যাডটাও তোমরা অনেকে পছন্দ করনি, কিন্তু ওটা কিন্তু ঠিকই হিট হয়েছিল। লিক্লো তো রীতিমতো বাজি ধরে বলল, এই বিজ্ঞাপনও ব্যাপক জনপ্রিয়তা পাবে। রেডলি স্কটের ভাই টনি বিজ্ঞাপনটা তৈরি করলো। আগে যতটা খারাপ লেগেছিল, দেখার পর আরো বেশি অপছন্দটা আরো বেড়ে গেল স্টিভের। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে কিছু কর্পোরেট ম্যানেজার হাবাগোবার মতো হোয়াইট স্নোর ফিউনারেল ভার্সন গাইতে গাইতে হেঁটে যাচ্ছে পাহাড়ের মাথা থেকে লাফিয়ে পড়ার জন্য। মিটিংয়ে এই বিজ্ঞাপন দেখেই ডবি কোলম্যান প্রতিবাদ করে বলল, তোমরা এই বিজ্ঞাপন প্রচার করার কথা ভাবছো কিভাবে? এটা বুঝতে পারছি না। সারা আমেরিকার ব্যবসায়ী সমাজকে অপদস্থ করে কি বোঝাতে চাইছো তোমরা? বিজ্ঞাপন প্রচারের পর সারা দেশ থেকে নেগেটিভ ফিডব্যাক আসতে লাগলো। এক মার্কেট রিসার্চ ফার্মের প্রেসিডেন্ট বলল, এই বিজ্ঞাপন প্রচার করে অ্যাপল যাদের কাছে কম্পিউটার বিক্রি করতে চায় তাদেরকেই অপমান করেছে। সব দেখে অ্যাপলের মার্কেটিং ম্যানেজার ওয়াল স্ট্রিট জার্নালে ক্ষমা চেয়ে একটা বিজ্ঞাপন দিতে বলল, কিন্তু ওদিকে যে এজেন্সি বিজ্ঞাপন বানিয়েছিল তারা হুমকি দিল, যদি এরকম কোনো ক্ষমা প্রার্থনার টাইপ বিজ্ঞাপন দেয়া হয় তাহলে এজেন্সি পত্রিকার প্রথম পেজে সেই ক্ষমা প্রার্থনার জন্য ক্ষমা চেয়ে উল্টো বিজ্ঞাপন দেবে। স্টিভ পড়ল উভয় সংকটে। 30 বছর বয়স। 30 বছর বয়স বেশিরভাগ মানুষের জন্যই একটা মাইলস্টোনের মতো। নিজের 30তম জন্মদিনে স্টিভ সান ফ্রান্সিসকোর সেন্ট ফ্রান্সিস হোটেলের বলরুমে 1000 লোকের বিরাট এক পার্টি দিলেন। ইনভাইটেশন কার্ডে লেখা ছিল, There's an old Hindu saying that goes in the first 30 years of your life, you make your habits. For the last 30 years of your life, your habits make you. Come help me celebrate mine. পার্টিতে একটা টেবিলে বিল গেটস, মিচ ক্যাপর সহ অন্যান্য সফটওয়্যার বিধাতারা যেমন ছিলেন, অন্য টেবিলগুলোতেও এলিজাবেথ হোমস, অ্যান্ডি হার্টসফিল্ড, বুরেল স্মিথের মতো অনেক পুরনো বন্ধুও ছিল। বব ডিলানকে ডাকা হয়েছিল গান গাওয়ার জন্য, কিন্তু সে আসেনি। এসেছিল ইলা ফিটজেরাল্ড। অনুরোধের গানগুলো সহ আরো অনেক গান শুনিয়েছে, হ্যাপি বার্থডে দিয়ে শেষ করলো
তার আয়োজন। জন্মদিনে অনেক অনেক গিফট দিল, কিন্তু স্টিভ তো স্টিভি, সে সবগুলো গিফট হোটেলের এক রুমে রেখে চলে আসলো। জন্মদিন উপলক্ষে জন্ম মাসে প্লেবয় ম্যাগাজিনে ওর একটা ইন্টারভিউ বের হয়। ইন্টারভিউ নিয়েছে ডেভিড শেফ। সাক্ষাৎকারে স্টিভ বলেছিল, আমি সবসময় অ্যাপেলের সাথেই থাকবো। অ্যাপেল ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। অ্যাপেল আর আমি এক সুতোয় গাঁথা। যদি এমনও হয় কখনো কোনো কারণে অ্যাপেলকে ছেড়ে থাকতে হয়, আমি আবার ফিরে আসবই। যদি তুমি শিল্পী বা সৃজনশীল মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই নিজের অতীত থেকে শিক্ষা নিতে হবে। অতীতে যা করেছো সব মেনে নিতে পারতে হবে। একজন শিল্পীর জন্য লম্বা সময় তার সৃজনশীলতাটা ধরে রাখা কঠিন। সেই জন্য হয়তো শিল্পীদের আমরা মাঝে মাঝে বলতে শুনি, বিদায়, যেতে হবে, এখানে আমি পাগল হয়ে যাচ্ছি, আমাকে যেতেই হবে। তারপর তারা কোথাও গিয়ে কিছুদিন চুপচাপ বসে থাকে, তারপর হয়তো একটু অন্যরকম কিছু নিয়ে ফিরে আসে বা আর ফেরেই না। সবগুলো কথাতেই মনে হয় একটা পরোক্ষ ইঙ্গিত আছে, স্টিভের জীবনে হয়তো কোনো পরিবর্তন আসতে যাচ্ছে। কথাগুলো ভালোভাবে ভাবলে এরকম আভাসই পাওয়া যায়। ও হয়তো এরকম কোনো পূর্বাভাস দিয়েছে যে, বিদায়, আমাকে যেতে হবে। একসাথে অনেকের চলে যাওয়া। 1984 সালে ম্যাকের রিলিজের পর অ্যান্ডি হার্টসফিল্ড অ্যাপল থেকে চলে গিয়েছিল। একদিন ওর কানে আসলো যে ম্যাকের সব ইঞ্জিনিয়ারদের অ্যাপল $50,000 করে বোনাস দিয়েছে। শুনে হার্টসফিল্ড গেল স্টিভের কাছে। স্টিভ বলল, বেলভিল ঠিক করেছে, যারা চলে গিয়েছে তাদের কোনো বোনাস দেয়া হবে না। একটু খোঁজ খবর নিয়ে হার্টসফিল্ড জানতে পারলো বোনাস না দেওয়ার সিদ্ধান্তটা আসলে বেলভিলের না, স্টিভের। এরপর আর অ্যাপেলে ফেরা যায় না। অ্যাপেলে ফেরার ইচ্ছা না থাকা সত্ত্বেও স্টিভকে বাজিয়ে দেখার জন্য স্টিভের একটা ডিনারের অ্যাপয়েন্টমেন্ট নিল। হার্টসফিল্ড বলল, আমি সত্যিই ফিরে আসতে চাই। উত্তরে স্টিভ বলল, আমিও চাই তুমি আমাদের সাথে থাকো, কিন্তু তুমি যদি না থাকতে চাও সেটা তোমার সিদ্ধান্ত। আসলে নিজেকে তুমি যতটা ইম্পর্টেন্ট মনে করো ততটা ইম্পর্টেন্ট তুমি না। হার্টসেলস আর ফিরল না। 1985 প্রথম দিকে বোরেল স্মিথও হার্টসফিল্ডের পদাঙ্ক অনুসরণ করতে চাইল, কিন্তু স্টিভকে বলাটা একটু কঠিন, কারণ যদি স্টিভ তার বশীকরণ মন্ত্র বলতে শুরু করে তাহলে চলে যাওয়াটা স্মিথের জন্য কঠিন হবে। কিন্তু যখন স্মিথ স্টিভের অফিসে ঢুকলো, হাসি মুখে স্টিভ বলল, তুমি সত্যিই চলে যাচ্ছ? স্টিভ জানতে পেরেছে। উত্তরে স্মিথ বলল, যেতেই হচ্ছে। তারপর স্টিভের রুম থেকে বেরিয়ে চলে গেল। সেই যে গেল, আর ফিরে এলো না। তারপর ব্রুস হর্ন রিজাইন করার কথা স্টিভকে বলতে গিয়েছিল। স্টিভ বলল, ম্যাকের যত সমস্যা আছে তার সবগুলোর জন্য তুমিই দায়ী। হর্ন বলল, হ্যাঁ, কিন্তু ভালো যা কিছু আছে তার জন্য আমিই দায়ী। সেটা অবশ্য ভুল বলেনি। যাই হোক, তুমি যদি অ্যাপেলে থাকো তাহলে তোমাকে 15,000 শেয়ার দেওয়া হবে, অফার করলো স্টিভ। কিন্তু ব্রুস আগ্রহ না দেখিয়ে বিদায় নিল। চিরবিদায়। কিন্তু সে বছরের সবচেয়ে আলোচিত বিদায় হলো স্টিভেন ওজনিয়াকের বিদায়। ওজনিয়াক তখন চুপচাপ অ্যাপেল 2 ডিভিশনে মিড লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিল। এই অ্যাপেল 2 একমাত্র দুধের গাভী। সেই বছরও বার্ষিক ইনকামের 70% এসেছিল শুধু অ্যাপেল 2 থেকে। আমার মনে হচ্ছিল অ্যাপেল 2 ডিভিশন অ্যাপেলের সবার কাছে একটু কম গুরুত্ব পাচ্ছে, কিন্তু ওটাই আমাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া কম্পিউটার, পরে বলেছিল ওজনিয়াক। সব দেখে একটু অভিমানী হয়েই ওজনিয়াক ভাবলো অ্যাপেল থেকে চলে যাবে আর নিজের একটা কোম্পানি খুলবে। নিজের ডিজাইন করা ইউনিভার্সাল রিমোটের একটা কোম্পানি তৈরি করার চিন্তা ভাবনা করছিল স্টিভ। ইউনিভার্সাল রিমোট এমন একটা জিনিস যেটা দিয়ে বাড়ির সব জিনিস একটা রিমোট দিয়েই কন্ট্রোল করা যাবে। টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্টেরিও প্লেয়ার, সব। ওয়াল স্ট্রিটের জার্নালে খবর বের হওয়ার পর স্টিভ প্রথম জানলো ওজের অ্যাপেল ছাড়ার খবর। ওজলিয়াক পত্রিকায় বলেছিল, অ্যাপেল গত 5 বছরে কিছু ভুল কাজ করেছে যেগুলো আমার ভালো লাগেনি। এর 2 সপ্তাহের মধ্যে ওজ আর স্টিভ গেল হোয়াইট হাউসে। রোনাল্ড রিগান দুজনকে ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি দিল। এই উপলক্ষে অনেকটা একসাথে থাকলেও ওজনিয়াকের অ্যাপেল ছাড়ার ব্যাপারে তাদের মধ্যে কোনো কথা হয়নি। স্বভাবজাতভাবেই ওজনিয়াক চেয়েছিল বিদায়টা বন্ধুত্বপূর্ণ হোক। সে $20,000 স্যালারি নিয়ে পার্ট টাইম হিসেবে অ্যাপেলের সাথে থাকলো। বোঝাপড়াটা খারাপ না। কিছুদিন পর স্টিভ পালো অ্যাল্টোতে হার্টমুট এমলিনজারের ডিজাইন ফার্ম ফ্রগ ডিজাইনে গিয়ে দেখলো সেখানে ওজনিয়াকের নতুন রিমোট কন্ট্রোলের ডিজাইনের কাজ চলছে, কিন্তু চুক্তি অনুসারে অ্যাপলের অনুমতি ছাড়া ফ্রগ ডিজাইন অন্য কারোর সাথে কম্পিউটার রিলেটেড কোনো কাজ করতে পারবে না। ও ফ্রগ ডিজাইনকে বলল ওজনিয়াকের সাথে এরকম কোনো কাজ অ্যাপেল মেনে নেবে না। অ্যাপেলের 2 মহারথী ঝামেলার খবর পাংচার হতে সময় লাগলো না। ওয়াল স্ট্রিট জার্নাল ওজনিয়াকের সাথে যোগাযোগ করলো। ওজনিয়াক বরাবরের মতোই শান্ত, স্বাভাবিক, সৎ।
রিপোর্টারকে সে মনের কথায় বলল, অ্যাপেলের সাথে সমস্যা হয়, স্টিভ নিশ্চয়ই আমার উপর রেগে আছে। স্টিভের কাজকর্ম অনেকের কাছেই সংকীর্ণ মনের পরিচয় বলে মনে হতে পারে, কিন্তু স্টিভের কাছে অন্য ব্যাখ্যা ছিল। ওজনিয়াক অ্যাপেলের ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে নিজের প্রোডাক্ট ডিজাইন করলে সবার মনে হতে পারে প্রোডাক্টটা অ্যাপেলের। স্টিভের ভাষায় এখানে ব্যক্তিগত কোনো রেষারেষির ব্যাপার নেই। আমরা চাই না আমাদের প্রোডাক্টের ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অন্য কোনো প্রোডাক্ট ডিজাইন করা হোক। ব্যাপারটা পুরোপুরি প্রফেশনাল, ব্যক্তিগত কোনো কারণ নেই। ওজকে নিজের ডিজাইন নিজেকেই খুঁজে নিতে হবে। যাই হোক, স্টিভ ওজনিয়াকের জন্য যে ডিজাইন করেছিল ফ্রক ডিজাইন, সেটার জন্য নিজে পেমেন্ট দিতে চেয়েছিল, কিন্তু ডিজাইন ফার্ম সে ব্যাপারে আগ্রহ প্রকাশ করলো না। স্টিভের বাড়ি থেকে কয়েক ব্লক দূরেই থাকতো হার্টসফিল্ড। ওজনিয়াকের সাথে স্টিভের ঝামেলার কথা শুনে সে চরম বিরক্ত হলো। তার মন্তব্য হলো, স্টিভ জানতো ও যা করছে ঠিক করছে না, কিন্তু তারপরেও নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছিল। আর ওজনিয়াক সরল সোজা মানুষ, সে সব মেনে নিয়ে অ্যাপেলের পার্ট টাইম কাজ করতে রাজি ছিল। 1985-র শোডাউন। স্কালের সাথে স্টিভের বন্ধুত্বে ফাটল ধরার অনেকগুলো কারণ ছিল। কিছু ছিল ব্যবসায়িক, কিছু ছিল ব্যক্তিগত। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির দিক থেকে স্টিভ চাইছিল ম্যাকিন্টসের দাম কমিয়ে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেয়া, আর স্কালে চাচ্ছিল পারলে দাম কিছু বাড়িয়ে লাভের অংশ বাড়ানো। স্কালের ধারণা ছিল স্টিভ খুব ভালো একজন পরিচালক, কিন্তু মানুষ হিসেবে ফালতু, নিষ্ঠুর, স্বার্থপর, অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। অন্যদিকে স্কালে নম্রভদ্র, যত্নবান, অন্যদের মতামতের গুরুত্ব তার কাছে অনেক। একবার স্কালে আর স্টিভ গেল জেরক্স কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান বিল গ্ল্যাভিনের সাথে দেখা করতে, কিন্তু গ্ল্যাভিসের সাথে স্টিভ এত খারাপ ব্যবহার করলো যে স্কালের আর কোনো কথা বলার মুখ থাকলো না। এসব নিয়ে কথা বলতে গিয়ে আটারির অ্যালান অ্যালকর্ন বলেছে, স্কালে মানুষকে খুশি রাখতে পছন্দ করত, সম্পর্কের ব্যাপারে সে ছিল যত্নশীল, কিন্তু স্টিভ জীবনে কোনোদিন এইসব ব্যাপারে ভাবতই না। সম্পর্ক বা মানুষের কোনো দামই নেই ওর কাছে। এসব ব্যক্তিগত সমস্যা দেখে অ্যাপল কর্তৃপক্ষ খুবই চিন্তিত হয়ে পড়ল। মিটিংয়ে স্কালেকে বলা হলো, স্টিভের জন্য বন্ধুত্বপূর্ণ হওয়ার চেয়ে আরো কঠোরভাবে কোম্পানি পরিচালনা করা উচিত ওর। 1985 সালের দিকে স্টিভ স্কালে দ্বন্দ্ব খারাপ আকার ধারণ করলো। ব্যবসায়িক আর ব্যক্তিগত দুটো কারণেই এ দ্বন্দ্ব। স্কালে ম্যাকিন্টসের দাম কমানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছিল না। অন্যদিকে স্টিভ ম্যাকিন্টসকে আরো সস্তা করে আরো অ্যাফোর্ডেবল করতে চাচ্ছিল। এদিকে স্টিভের ধারণা স্কালের প্রোডাক্ট সম্পর্কে কোনো মাথা ব্যথা নেই, ও খালি বেশি বেশি লাভ করতে ব্যস্ত। স্কালে সারা জীবন সোয়ারেজের পানি বিক্রি করে টাকা কামিয়েছে, অ্যাপেলে এসে ও একই ধান্দায় আছে। স্টিভের ভাষায়, আমি স্কালেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে প্রোডাক্টই সবকিছু, কিন্তু স্কালে সেটা বুঝতে চাইনি। অন্যদিকে স্কালের ধারণা প্রোডাক্ট নিয়ে স্টিভের এই মাতামাতি ছেলে মানুষই ছাড়া আর কিছুই না। তাছাড়া মানুষ হিসেবে স্টিভ স্বার্থপর, প্রতিহিংসা পরায়ণ, এটাও তার ভালো লাগে না। অ্যাপেলের বোর্ড এই দুইজন প্রভাবশালী ব্যক্তিত্বের ব্যক্তিগত দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখলো না। তারা স্কালেকে ঠিকভাবে কোম্পানি দেখার পরামর্শ দিল। 1985-এর মার্চে ম্যাকিন্টস টার্গেট পূরণ করতে পারলো মাত্র 10 ভাগ। এজন্য চিল্লাচিল্লি করায় মিড লেভেলের ম্যানেজাররাও স্টিভের বিপক্ষে চলে গেল। মার্কেটিং চিফ মাইক মুরে স্কালের সাথে ব্যক্তিগত বিশেষ মিটিংয়ে বসলো। মিটিংয়ে মুরের স্টিভকে ম্যাকিন্টস ডিভিশনের দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলল। স্টিভের কাছে ওর দোষগুলোর একটা তালিকা বানিয়ে পাঠিয়ে দিল। তালিকায় সহকর্মীদের সাথে স্টিভের খারাপ ব্যবহারগুলো বিশেষভাবে স্থান দখল করলো। কিছুদিনের জন্য অবশ্য মনে হলো দ্বন্দ্বটা শেষ হতে যাচ্ছে। স্টিভ তখন ফ্ল্যাট স্ক্রিন টেকনোলজির দিকে মনোযোগী হয়ে পড়েছিল। পালো অ্যালটোর উডসাইন ডিজাইন নামে একটা কোম্পানি ওই টেকনোলজি নিয়ে কাজ করছিল। ওখানকার ফ্যাক্টরিতে গিয়ে আরেকটা জিনিস স্টিভের মনোযোগ আকর্ষণ করলো। সেখানে যে একটা টাচ স্ক্রিন ডিসপ্লে দেখলো, যা দিয়ে আঙুলের ছোঁয়াতেই কাজ করা সম্ভব। এরকম কিছুর জন্যই ও এতদিন অপেক্ষা করছিল। বইয়ের মতো সাইজের ম্যাক কম্পিউটারের স্বপ্ন বাস্তবে আনার জন্য এরকম কিছুই দরকার। ও অ্যাপল ল্যাব আলাদা একটা ডিভিশন খুলে এর উপর কাজ করতে চাইলো। স্কালেও স্টিভের আইডিয়া শুনে খুশি হলো, কারণ স্টিভ যদি সরে যায় তাহলে ম্যানেজমেন্ট নিয়ে যে ঝামেলা চলছিল সেটাও মিটে যাবে। এদিকে স্কালের কাছেও স্টিভের জায়গায় বসানোর মতো লোক আছে, জিন লুইস, ফ্রান্সে অ্যাপেলের চিফ। এর আগে স্টিভের সাথে বেশ ভালো রকম ঝামেলাই হয়েছিল। যাই হোক, লুইস কোপার্টেনোতে আসলো শুধু একটা শর্তে, স্কালে যদি চায় তাহলে সে ম্যাকিন্টস ডিভিশনের প্রধান হতে পারে, কিন্তু কোনোভাবেই স্টিভের আন্ডারে কাজ করবে না। আর স্টিভেরও ম্যাক ডিভিশন ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তাই লুইস আবার ফিরে গেল ফ্রান্সে। মার্চে মুরে অ্যাপেলের কয়েকজনের কাছে গোপনভাবে একটা চিঠি দিল। চিঠিতে লিখলো, অ্যাপেলে গত 3 মাসে আমি যে বিশৃঙ্খলা দেখেছি আর কখনো এরকম দেখিনি। অন্তত আমি অ্যাপেলে আসার পর
3 বছরে কখনোই এত বেশি খারাপ অবস্থার সৃষ্টি হয়নি। আর এসবের জন্য সে স্টিভকে দোষী বানালো। মার্চের শেষে স্কালে ফাইনালি সরাসরি এই ব্যাপারে স্টিভের সাথে কথা বলতে গেল। নিজের পক্ষে জোর বাড়ানোর জন্য অ্যাপেলের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে এলিয়টকে সাথে নিল। দুজনে মিলে স্টিভের অফিসে গিয়ে স্কালে বলল, তোমার যোগ্যতা আর মেধার মূল্যায়ন আমি যতটা করি আর কেউ মনে হয় না সেভাবে করে। আর তাছাড়া আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু। কিন্তু ইদানি মনে হচ্ছে তুমি যদি ম্যাকিন্টশ ডিভিশন থেকে সরে যাও সেটা আমাদের সবার জন্য ভালো। স্বাভাবিকভাবে স্টিভ তার নিজের ম্যাক ডিভিশন ছাড়তে চাইল না। ওর আপত্তি শুনে স্কালে বলল, আমি সামনের মিটিংয়ে বোর্ডের সামনে প্রসঙ্গটা তুলব, তাই ভাবলাম আগেই তোমাকে জানিয়ে রাখি। ভীষণ রেগে স্টিভ বলল, তুমি কি অ্যাপেলকে ডোবাতে চাও? আমি ম্যাকিন্টশ ছাড়লে অ্যাপেলের সর্বনাশ হওয়া সময়ের ব্যাপার। এরপর স্টিভ বেশ দ্বিধার মধ্যে পড়ে গেল। একবার সবার কথা মেনে অ্যাপেল ল্যাবের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয়, তো আরেকবার স্কালকেই সিইওর পদ থেকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করে। যাই হোক, এপ্রিল মাসের 11 তারিখে বোর্ড মিটিংয়ে স্কালে জানালো সে চায় স্টিভ ম্যাকিন্টশ ডিভিশন ছেড়ে নতুন অ্যাপেল ল্যাবের দায়িত্ব নিক। বোর্ডের প্রভাবশালী সদস্য আর্থার রক দুজনের সাথেই আলাদা আলাদা করে কথা বলতে চাইল। স্কালে রুম থেকে বের হয়ে গেল। স্টিভ বোর্ডকে বলল স্কালে নিজেই ঠিকমতো কোম্পানি চালাতে পারছে না, কারণ সে কম্পিউটার জিনিসটার কও বোঝে না। শুনে আর্থার সহ বোর্ডের সবাই খুব বিরক্ত হলো এবং স্টিভকে সরে যাওয়ার পরামর্শই দিল। ফিল ক্লাইন এসব সময় স্টিভের পক্ষে কথা বলতো। সেও এবার বোর্ডের অন্যান্য সদস্যদের সাথে একমত হলো। এরপর স্কালের পালা। সরাসরি বলল, তোমরা হয় আমাকে এই ব্যাপারে সাহায্য করো, নইলে নতুন সিইও খুঁজতে শুরু করো। বোর্ড স্কালের কথায় রাখলো। স্টিভকে ম্যাকিন্টশ ডিভিশন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। স্টিভকে সরানোর প্রসেসটা তখনই না করে একটু ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণভাবে করার সিদ্ধান্ত নিল স্কালে। তাতে স্টিভ হয়তো সহজভাবে নেবে সবকিছু। এদিকে স্টিভ ভাবলো স্কালের সাথে সম্পর্কের ফাটলগুলো ঠিক করা উচিত। বিপ্লবের ষড়যন্ত্র। মে মাসের প্রথম দিকে স্টিভ স্কালের অফিসে গেল। নিজেকে ম্যাকিন্টশের জন্য সঠিক প্রমাণ করার জন্য আরো কিছুদিন সময় চাইল, কিন্তু অস্বীকৃতি জানালো স্কালে। এবার সত্যি রেগে গেল স্টিভ। সরাসরি বলল, আসলে স্কালে এই কোম্পানি চালাতে পারছে না, তাই স্কালের নিজেরই ইস্তফা দেওয়া উচিত। এভাবে কথা কাটাকাটি শুরু হওয়া আলাপ অনেকটা গোলাগুলির পর্যায়ে পৌঁছে গেল। মে মাসের 15 তারিখে ম্যাকিন্টশ টিমের সাথে স্কালে সহ অন্যান্য কর্পোরেট লিডারদের মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার আগে স্টিভ আবারও সবার সামনে আরেকটা সুযোগ দেওয়ার অনুরোধ করলো। এবারও স্কালের মন গলল না। ম্যাকিন্টশ টিমের সবার সাথে স্টিভের বেশ ভালো খাতির। স্টিভের বকাঝকা শুনলেও মোটামুটি সবাই ওকে ভালোবাসতো। তাই স্টিভ ভাবলো সবাইকে নিয়ে স্কালেকেই সরিয়ে দেবে। এই সময় অ্যাপেল চালনায় প্রোডাক্ট রপ্তানি করার অনুমতি পেল। স্টিভকে চুক্তি সই করার জন্য ডাকা হলো, কিন্তু স্কালে নিজেই যেতে চাইলো। স্টিভেরও সুবিধা হলো। এর জন্য প্রায় 7 দিন স্কালেকে চিনে থাকতে হবে। আর সাঙ্গপাঙ্গদের নিয়ে স্কালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার জন্য আয়োজনটা নির্বিঘ্নেই সেরে ফেলা যাবে। মে মাসের 7 দিন, বৃহস্পতিবার 23 মে। প্রতি বৃহস্পতিবার ম্যাকিন্টশ টিমের সবার সাথে মিটিংয়ে বসলো স্টিভ। মিটিং এর পর স্টিভ ওর কাছে লোকেদের বলল নিজের প্ল্যান। যে এলিয়ট বলল স্টিভের প্ল্যান কোনো কাজে লাগবে না, কারণ বোর্ডের বেশিরভাগ সদস্য স্কালের পক্ষে। এলিয়ট নিজে এর আগে স্টিভের পক্ষে বলার জন্য বোর্ড মেম্বারদের কাছে অনুরোধ করেও কোনো ফল পায়নি। ওই সময় জিন লুইস কুপারটিনোতেই ছিল। লুইসকে স্কালে ডেকে এনেছিল ম্যাকিন্টশ ডিভিশনের দায়িত্ব নেওয়ার জন্য। স্টিভ ব্যক্তিগতভাবে কথা বলে লুইসকে জানালো নিজের প্ল্যানের কথা। পরে স্টিভ বলেছে লুইসকে সব জানানো ছিল বিরাট একটা ভুল। সেদিন সন্ধ্যার এক বারবিকিউ পার্টিতে লুইস স্কালে দুজনে ছিল। সেখানে লুইস স্কালেকে বলল, তুমি যদি চীনে যাও তাহলে স্টিভ তোমাকে সরিয়ে দেবেই। শুক্রবার 24 মে স্কালে চীন সফর বাতিল করলো। আর শুক্রবারের এক্সিকিউটিভ স্টাফ মিটিংয়ে স্টিভকে সরাসরি এই ব্যাপারে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিল। মিটিংয়ে স্টিভ দেরি করে আসলো। স্কালে সরাসরি স্টিভকে জিজ্ঞাসা করলো, আমার কানে আসলো তুমি নাকি আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছো, কথাটা কি সত্যি? স্টিভ একটু অবাক হলো, কিন্তু সত্য কথা বলতে কখনোই লজ্জা পায় না ও। শান্ত গলায় স্কালেকে বলল, আমার মনে হয় তুমি অ্যাপেলের জন্য সঠিক লোক নও। আমি তোমাকে অ্যাপেলে নিয়ে এসেছিলাম যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি, কিন্তু এখন মনে হচ্ছে তোমার চলে যাওয়াই অ্যাপেলের জন্য ভালো। স্টিভের কথায় স্কালে নিজেকে আর সংযত রাখতে পারল না। কথা কাটাকাটির এক পর্যায়ে স্টিভ বলল ও স্কালের চেয়ে অনেক ভালো চালাতে পারবে অ্যাপেল কম্পিউটারের কোম্পানি। স্টিভের এই কথায় স্কালের রুমের সবাইকে বলল ভোট দিতে। সবাই কাকে চায়, স্কালেকে না স্টিভকে? স্কালে বলেছিল স্টিভ নাকি আমি। কাকে চাও তোমরা? অনেক বছর পর
স্টিভ বলেছে সবকিছু সেদিন স্কালের অনুকূলে ছিল। পুরো পরিস্থিতিটা এমন ছিল যে কেউ আমাকে ভোট দেবে এটা ভাবাও বোকামি। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটা মাইন্ড গেম খেলেছিল স্টিভ। সবাই এতক্ষণ চুপচাপ বসেছিল। প্রথমে ভোট দেওয়ার পালা ডেল ইয়োকামের। সে বলল সে স্টিভকে পছন্দ করে, কিন্তু স্কালকেও কম সম্মান করে না। এজন্য ও চায় স্কালই থাকুক। সিনিয়র স্টাফ আইসেন স্টেট রেগিস ম্যাককেনা বলল স্টিভ যথেষ্ট ভালো মানুষ, কিন্তু কোম্পানি চালানোর মতো পরিণত হয়ে ওঠেনি এখনো। একে একে সবাই স্কালের পক্ষ নিল। বিল ক্যাম্বেল স্কালকে খুব একটা পছন্দ করতো না। সে স্টিভের পক্ষে থাকলেও তখনই সিইও হিসেবে স্টিভকে চাচ্ছিল না। তবে ওর মতো স্টিভের অ্যাপেলে থাকাটা অ্যাপেলের জন্য জরুরি। স্টিভকে বোঝালাম, সবাইকে বোঝালাম বলে বেরিয়ে এলো। কেউ সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে এলো না। সোজা ম্যাকিন্টশ ডিভিশনে গিয়ে প্রায় কাঁদতে কাঁদতে বলল আমাকে চলে যেতে হবে। বলেই দরজার দিকে এগোতেই দেখি কোলম্যান ওকে থামালো। টিম সবাই ওকে খুব ভালোবাসতো। সবাই মিলে বোঝালো রাগের মাথায় কিছু না করে শান্ত হতে। স্টিভকে শক্ত হাতে বলল রাগের মাথায় কিছু করলে কোম্পানিটাই বন্ধ হয়ে যেতে পারে। এদিকে এক সময়ের প্রিয় বন্ধুর সাথে এরকম পরিস্থিতির ভেতর দিয়ে যাওয়ার পর স্কালেও খুব একটা ভালো নেই। তার অবস্থা আহত সৈনিকদের মতো। মিটিং শেষে স্কালে আইনসেন স্টেটকে বলল বাড়ি পৌঁছে দিতে। গাড়িতে উঠতে উঠতে স্কালে বলল মনে হয় আমার চলে যাওয়াটা উচিত। আইনস্টাইন প্রতিবাদ করলো না। আমার চলে যাওয়াই ভালো। আমি বোধহয় অ্যাপেলের জন্য সঠিক লোক নই। বাড়িতে গিয়ে স্কালে স্ত্রীকে বলল আগে থেকে স্টিভকে খুব একটা পছন্দ করতাম না। সব শুনে স্কালের স্ত্রী রেগে স্টিভের সাথে কথা বলতে বের হলো। অফিসে গিয়ে স্টিভকে পাওয়া গেল না। তবে জানা গেল ম্যাকিন্টশ টিমের সবার সাথে স্টিভ গেছে গুড আর্থ রেস্টুরেন্টে। সেখানে গিয়ে স্টিভের দেখা পল মহিলাকে। স্টিভকে ব্যাপক ঝাড়ি দিয়ে বলল আমি যখন মানুষের চোখের দিকে তাকাই তখন তার অন্তর দেখতে পাই, আর আমি যখন তোমার চোখের দিকে তাকিয়েছি একটা শয়তানকে দেখতে পাই। বলেই হনহন করে চলে গেল মহিলা। শনিবার 1925 মে মুরে পরদিন উডসাইডে স্টিভের বাসায় গেল। সাজেশন দিল স্টিভের জন্য এখন অ্যাপল ল্যাবের দায়িত্ব নেওয়াটাই ভালো। পরে সুবিধা মতো ফেরা কঠিন কাজ না। স্টিভও সেরকম ভাবছিল। তবে তার আগে স্কালের সাথে ঠান্ডা সম্পর্কে শেষ হওয়া উচিত। স্টিভ ফোন করলো স্কালেকে। পরের দিন বিকালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পাশে একটা জায়গা দেখা করতে চাইলো। যখন দুজনের গলায় গলায় ভাবছিল তখন মাঝে মাঝে ওখানে যেত ওরা। স্কালেও স্টিভের মতোই সম্পর্ক ঠিকঠাক করবে ভাবছিল, তাই বলার সাথে সাথে রাজিও হয়ে গেল। রবিবার 26 মে প্ল্যান মতো রবিবার বিকেলে দেখা করলো স্টিভ আর স্কালে। শান্তভাবে কথা বললো দুজন। এবারেও স্কালেকে অনুরোধ করলো ওকে ম্যাকিন্টসে রাখার। সে সুযোগ হিসেবে হলেও, কিন্তু স্কালে যেন নিজের অবস্থান থেকে সরে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এবার স্টিভ বলল একটা কাজ করো না, তুমি চেয়ারম্যান হয়ে যাও আর আমি প্রেসিডেন্ট আর সিইও হিসেবে দায়িত্ব নেই। স্টিভের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল স্কালে। তারপর শান্ত গলায় বলল তুমি বোধহয় পাগল হয়ে গেছো। আর একবার চেষ্টা করলো স্টিভ। বলল তাহলে দুজন দায়িত্ব ভাগ করে নেই। আমি প্রোডাকশনের দায়িত্বটা দেখি আর তুমি মার্কেটিং আর বিজনেস দেখো। এবার স্কালে বলল একটা কোম্পানি একজনই চালায়, দুজন নয়। বাড়ি ফেরার পথে স্টিভ মাইক মার্কুলার বাড়ি হয়ে আসলো। মার্কুলা বাড়িতে ছিল না। স্টিভ মার্কুলাকে পরের দিন রাতে ডিনারে আসতে বলে মেসেজ রেখে আসলো। ডিনারে আরো কয়েকজন কাছের বন্ধু ডাকলো। উদ্দেশ্য মার্কুলাকে নিয়ে নিজের পাল্লা ভারী করা। সোমবার 27 মে ডেবি কোলম্যান, মাইক মার্কুলা, সুসান বার্নস, বব বেলভিল ডিনারে স্টিভের বাড়িতে আসলো। কোলম্যান বাস্তববাদী। সে স্টিভকে স্কালের কথা মেনে নিতে বলল, কিন্তু অন্যান্যদের মতে মার্কুলার উচিত স্টিভকে ম্যাকিন্টসে রাখার জন্য বোর্ডের উপর চাপ প্রয়োগ করা। কিন্তু মার্কুলার কাছে সবকিছু ছেলে মানুষই মনে হলো। সেও স্টিভকে অ্যাপল ল্যাবের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিল। সোজা কথা স্টিভকে সাপোর্ট দিতে অস্বীকৃতি জানালো। মঙ্গলবার 28 মে স্কালে বোর্ডের মেম্বারদের সাথে মিটিংয়ে বসার আগে নিশ্চিত হয়ে নিল এখনো তার সাথে আছে কিনা। সবাই জানলো আছে। মিটিংয়ে স্কালে জানালো জিন লুইস স্টিভের তিল তিল করে গড়া প্রিয় ম্যাকিন্টশ ডিভিশনের দায়িত্ব নেবে। স্টিভ চাইলে বোর্ড চেয়ারম্যান হিসেবে থাকতে পারে, তবে অ্যাপল ল্যাব নামে কোনো নতুন ডিভিশন চালু হবে না। আর নতুন প্ল্যান 1 সপ্তাহ পর থেকে চালু হবে। স্টিভ নিজের রুমে এসে কান্নায় ভেঙে পড়লো। একের পর এক অনর্থক ফোন করলো। বিল ক্যাম্বেল, মাইক মুরে, জে এলিয়টস সহ অনেককে ফোন করলো। মুরে স্টিভের জন্য একটু চিন্তিত। সন্ধ্যায় উডসাইডে স্টিভের বাসায় গেল ও। দরজায় নক করলো, কিন্তু কেউ দরজা খুললো না। মুরে জানতো স্টিভের বাড়ির পেছনে দরজা সবসময় খোলা থাকে। পেছনের দরজা দিয়ে উপরে উঠে দেখলো স্টিভ ওর ফার্নিচারবিহীন বেডরুমে শুয়ে আছে। বুধবার 29 মে সন্ধ্যায় আবার মুরে আসলো স্টিভের বাসায়। শুক্রবারে স্কালের নতুন প্ল্যানের আনুষ্ঠানিক ঘোষণায় থাকতে বলল। যাই হোক, ভদ্র ছেলে হয়ে থাকা সবসময় ভালো।
পাথরের মতো। ভদ্রছেলের মতোই স্টিভ শুক্রবার স্কালের ভাষণ শোনার জন্য আসলো। অডিটোরিয়ামের পেছনের সারিতে বসে স্কালের নতুন প্ল্যানের ঘোষণা শুনল চুপচাপ। 1 বছর আগে স্কালের স্টিভ ক্যামব্রিজে গিয়েছিল স্টিভের পার্সোনাল হিরো এডউইন ল্যান্ডের বাড়িতে। এডউইন ল্যান্ড বিশ্ববিখ্যাত কোম্পানি পোলারয়েডের প্রতিষ্ঠাতা। ঘটনার মারপ্যাচে এডউইনকে তার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। বাড়ি দেখতে দেখতে স্টিভ স্কালকে বলেছিল, কি দুঃখ, ওরা এডউইনের কাছ থেকে ওর নিজের কোম্পানি কেড়ে নিয়েছিল। সেই একই দৃশ্য আবার ফিরে এসেছে স্টিভের জীবনে। আজ ওর হাতে গড়া কোম্পানি থেকে ওকে সরিয়ে দেওয়া হচ্ছে। বক্তৃতার সময় চার্ট করে সবার নতুন দায়িত্ব দেখানো হচ্ছিল। কে কিভাবে দায়িত্ব পালন করবে লাইন কেটে বোঝানো হয়েছে। অ্যাপেল 2 আর ম্যাকিনটস 2 বিভাগের প্রধান হিসেবে থাকছেন জিন লুইস। স্টিভের পদ চেয়ারম্যান সেখানে লেখা আছে, কিন্তু তার সাথে কোনো দাগ টানা হয়নি। মানে কোম্পানির সাথে স্টিভের আক্ষরিক কোনো সম্পর্ক নেই। পরের কয়েকদিন সারাদিন নিজের বাড়িতেই কাটলো স্টিভ। কারো ফোন ধরলো না, শুধুমাত্র গার্লফ্রেন্ড টিনা রেডস ছাড়া আর কারোর সাথে দেখা করলো না। সারাদিন বসে থাকে আর বব ডিলানের গান শোনে। বিশেষ করে দ্য টাইমস দে আর এ চেঞ্জিং গানটা অনেকবার শুনলো। ম্যাকেন্টাসের লঞ্চ ইভেন্টে যে কবিতাটা পড়েছিল সেটাও অনেকবার আবৃত্তি করলো মনে মনেই। কবিতার শেষ 2 লাইন হলো, ফর দ্য লুজার্স নাও উইল বি লেটার উইন। অ্যান্ডি হার্টফেল আর বিল অ্যাকিন্টসের নেতৃত্বে ম্যাকিন্টস টিমের কয়েকজন রবিবার রাতে আসলো স্টিভকে সঙ্গ দেওয়ার জন্য। একসময় হার্টফেল বলল, মন যত খারাপ করে রেখেছ ততটা খারাপ কিছু কি হয়েছে? স্টিভ উত্তর দিল, যতটা খারাপ ভাবছ তার চেয়ে অনেক বেশি খারাপ তো হয়েইছে। সেদিন ও স্কালেকে বিশ্বাসঘাতক বলেছিল, ওকে ছাড়া অ্যাপেলকে চালানো সম্ভব নয়। স্টিভের মন ভালো করতে এসে আরো খারাপ করে দিচ্ছে দেখে হার্টফেল্ড প্রসঙ্গ বাদ দিল। এর আগের সপ্তাহেই ডিলানে এম্পায়ার নামে একটা নতুন অ্যালবাম রিলিজ হয়েছিল, সেটা বাজাতে শুরু করলো হার্টফেল্ড। স্টিভের এই অতিরিক্ত মন খারাপ হওয়ার কারণ অনুমান করতে খুব একটা কষ্ট হয় না। স্কালে ওর কাছে অনেকটা বাবার মতোই ছিল। মাইক মার্কুলা আর আর্থার রককেও এই চোখে দেখতো ও, কিন্তু এদের সবাই ওকে ছেড়ে গেছে। স্টিভের বন্ধু জর্জ রিলে বলেছে, এই 3 জনের এমন বিমাতাসুলভ ব্যবহার ওর ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। আবার যেন ওর বাবা ওকে কাছে রাখতে অস্বীকৃতি জানালো। এর মধ্যে দিয়ে স্টিভের অনেক পুরনো মাথা ব্যথাটা চারা দিয়ে উঠল। আর এই সময়ের কথা মনে করে স্টিভ বলেছে, আমার মনে হচ্ছিল আমার কাছ থেকে যেন বাতাস কেড়ে নেওয়া হয়েছে। আমি হাঁসফাঁস করছি কিন্তু শ্বাস নিতে পারছি না। বিশেষ করে আর্থার রকের কাছে অন্তত আশ্রয় আশা করেছিল স্টিভ। স্টিভের ভাষায়, আর্থার আমাকে সত্যিই খুব ভালোবাসতো। আমার কাছে অনেকটা বাবার মতো ছিল সে। আর সেও আমাকে তার ডানার নিচে আশ্রয় দিয়েছিল। আমি অন্তত তার কাছ থেকে সাহায্য আশা করেছিলাম। ঘটনার অনেক বছর পরেও এসব কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েছিল স্টিভ। ওর কাছে সবচেয়ে খারাপ যেটা লেগেছিল সেটা ওর বড় কোম্পানি ওর কাছ থেকে কেড়ে নিয়ে এমন একজনের হাতে তুলে দেওয়া হচ্ছে যে কোম্পানিকে চালাতেই পারবে না। স্টিভের ভাষায়, আমি হয়তো সত্যি অ্যাপেল চালানোর মতো অভিজ্ঞ ছিলাম না, সেজন্য হয়তো আমার উপর আস্থা রাখতে পারেনি বোর্ড। কিন্তু বোর্ডের উচিত ছিল স্কালকেই আগে সরিয়ে দেয়া। স্টিভ এই সময় ইউরোপে ট্রিপ দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রথমে গেল প্যারিসে, সাথে গার্লফ্রেন্ড টিনাও ছিল। টিনা স্টিভকে নিয়ে প্যারিসেই থাকতে চেয়েছিল সারা জীবনের জন্য, আবার নতুন করে শুরু করতে চেয়েছিল। কিন্তু স্টিভ তা চায়নি। সেখানে থেকে গেল ইতালিতে। ইতালির আর্কিটেকচারের প্রেমে পড়ে গেল ও। অনেক বছর পর অ্যাপেল স্টোর তৈরির সময় এসব ভালো লাগাগুলো কাজে লাগিয়েছিল স্টিভ। এদিকে ওই সময় রাশিয়াতে অ্যাপেল 2 রপ্তানির অনুমতি মাত্র পেয়েছে কোম্পানি। স্টিভ গেল মস্কোতে। এই রপ্তানির ব্যাপারটাই আইসেনস্টাডাও তখন মস্কোতে। রাশিয়াতে তৎকালীন আমেরিকান অ্যাম্বাসেডর আর্থার হার্টম্যানের সাথে বিশেষ মিটিংয়ে আইসেনস্টাইন হার্টম্যানকে বলল, সেপ্টেম্বরে স্টিভ আবার মস্কোতে আসবে। কিন্তু সেপ্টেম্বর আসতে অনেক দেরি। অনেক কিছু বদলে গেল। বদলে যাওয়াই তো স্বাভাবিক। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস। অধ্যায় 18, নেক্সট, মুক্ত প্রমিথিউস। জলদস্যুর পরিত্যক্ত জাহাজ। ইউরোপ ভ্রমণ শেষ হওয়ার পর স্টিভ ভাবতে শুরু করলো তারপর কি করণীয়। অ্যাপেলে আর ওর তেমন একটা কাজ নেই, আর কাজ ছাড়া বসে থাকার মানুষ সে নয়। এই অবস্থায় একদিন কথা হচ্ছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বায়োকেমিস্ট পল বার্গের সাথে। কথায় কথায় পল জানালো বায়োলজি ল্যাবে গবেষণা করা কত কঠিন। একটা এক্সপেরিমেন্ট করতেই সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়। শুনে স্টিভ জিজ্ঞাসা করলো, তোমরা তো এইসব সময় সাপেক্ষ কাজগুলো কম্পিউটার দিয়ে তাড়াতাড়ি করে ফেলতে পারো,
পল জানালো এরকম কাজ করার ক্ষমতা সম্পন্ন একটা কম্পিউটারের যে দাম, সেই দাম দিয়ে কেনা সাধারণ কোনো ইউনিভার্সিটির জন্য সম্ভব নয়। তখনই স্টিভের মাথায় নতুন একটা কোম্পানির আইডিয়া আসলো। পল বলেছে নতুন সম্ভাবনা দেখতেই স্টিভের চোখ মুখ উৎসাহে চকচক করে উঠল। আর করবেই না বা কেন? তখন ওর বয়স মাত্র 30। বাকি জীবনটা কিছু একটা করে তো কাটাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানগুলোর কথা মাথায় রেখে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের ব্যাপারটা আগেই মাথায় এসেছিল স্টিভের। ম্যাকিনটশ ডিভিশনে বিগ ম্যাক নামে একটা কম্পিউটার তৈরির কথা ভাবছিল ও, যেটা একসাথে পার্সোনাল আর উচ্চ ক্ষমতা সম্পন্ন। কিন্তু লুইস দায়িত্ব নেবার পর বিগ ম্যাক প্রজেক্ট বন্ধ ঘোষণা করে। পলের সাথে কথা বলে স্টিভের ফিকে হয়ে যাওয়া ভাবনাটা আবার প্রাণ ফিরে পেল। স্টিভ ফোন করলো বিগ ম্যাক প্রজেক্টের ইঞ্জিনিয়ার রিচ পেসকে। বিগ ম্যাক বন্ধ হয়ে যাওয়ার পর মোটামুটি চুপচাপ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিল সে। স্টিভের নতুন প্ল্যান শুনে লাফাতে লাফাতে রাজি হয়ে গেল। অ্যাপেলের আরো 3জনকে দলে টানলো স্টিভ: বার্ট ট্রিবল, জর্জ ক্রো আর সুসান বার্নস। স্টিভ চলে যাওয়ার পর অ্যাপেল আর ভালো লাগছিল না এদের কারোই। এরপর আরেকজনের দরকার, ড্যান লুইন। অ্যাপেলের কম্পিউটার বিশ্ববিদ্যালয়গুলোর কাছে বিক্রির দায়িত্ব ছিল তার উপরে। কিন্তু স্কুলের নতুন প্ল্যান অনুযায়ী কাজ শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি ম্যাকিনটশ বিক্রি বন্ধ হয়ে যায় আর লুইনের কাজও কমে যায়। স্টিভ ছাড়া ম্যাক গ্রুপে কাজ করতেও ভালো লাগছিল না লুইনের। সব প্ল্যান হওয়ার পর স্টিভ লুইনকে ফোন করলো। লুইন আসলো স্টিভের ফার্নিচারবিহীন মেনশনে। কথা হওয়ার পর একটি চিন্তা ভাবনা করে লুইন বলল রাজি। স্টিভের নতুন কোম্পানির কথা অ্যাপেল বোর্ড জানলো 13 সেপ্টেম্বরের বোর্ড মিটিংয়ে। স্টিভ নিয়মিত মিটিংয়ে আসতো না, কিন্তু সেদিন মিটিংয়ে গিয়ে নিজের প্ল্যানের কথা সবাইকে বলল। কোনো দায়িত্ব না থাকলেও অ্যাপেলের বোর্ডের নাম সর্বস্ব চেয়ারম্যান পদটা তো তার ছিল, সেজন্যই বোর্ডকে জানানোর দায়িত্ব বলে মনে করেছিল। স্টিভ বলল, অনেক ভেবে দেখলাম, আমার মনে হয় নতুন কিছু শুরু করার জন্য এটাই সঠিক সময়। আর অ্যাপেল থেকে সরে যাওয়াটাও দরকার। তার নতুন প্ল্যানের কথা বলল। এটাও জানালো অ্যাপেলের কয়েকজনকে তার দরকার। আর তার নতুন কোম্পানি অ্যাপেলের সাথে টক্কর দিতেও আসবে না। তবে অ্যাপেল ওর নতুন কোম্পানির ডিস্ট্রিবিউটর হতে পারে, এরকম আরো কিছু প্রস্তাব দিল। সব শুনে মাইক মার্কুলা বলল, অ্যাপেল থেকে লোক নিতে হবে কেন? উত্তরে স্টিভ জানালো, চিন্তা করো না, এরা একেবারেই সাধারণ মানের কর্মচারী। না থাকলেও অ্যাপেলে কিছু আসবে যাবে না। আর এমনিতেও এরা সবাই ইস্তফা দেওয়ার কথা ভাবছে। শেষে বোর্ড স্টিভের নতুন কোম্পানির 10% শেয়ারের বিনিময়ে কিছু টাকা ইনভেস্ট করতে চাইলো। আর সাথে সাথে বোর্ড মেম্বার হিসেবে স্টিভকে অ্যাপেলে থাকার প্রস্তাব দিল। সেদিন রাতে ডিনারে মিটিং বসলো নতুন টিমের। কেউ কেউ অ্যাপেলের টাকা নেওয়ার পক্ষে ছিল, কিন্তু বেশিরভাগই অ্যাপেলের সাথে সব লেনদেন চুকিয়ে নতুন একটা শুরুর পক্ষে মত দিল। পরদিন স্টিভ রেজিগনেশন লেটার স্কালেকে দেওয়ার জন্য সকাল 7:30টায় স্কালের অফিসে গেল। লেটারে যে 5জনকে নিতে চাচ্ছে তাদের নামও ছিল। দেখে স্কালে বলল, এরা তো সাধারণ মানের লোক না। স্টিভ বলল, হোক আর না হোক, এরা এমনিতেও অ্যাপেলে থাকবে না, অমনিতেও থাকবে না। তুমি সকাল 9টার মধ্যে ওদের রেজিগনেশন লেটার পেয়ে যাবে। এমনিতে ব্যাপারটা ছিল ওই 5জন আসলেই অ্যাপেলের নতুন ম্যানেজমেন্টের উপর বিরক্ত হয়ে অ্যাপেল ছাড়তে চাইলো, কিন্তু স্কালের কাছে মনে হলো স্টিভ ইচ্ছে করেই অ্যাপেলের এইসব সিনিয়র কর্মকর্তাদের নিয়ে যাচ্ছে। সে যখন তার দৃষ্টিকোণ থেকে বোর্ড মেম্বারদের এসব কথা বলল, তখন বোর্ড মেম্বাররাও স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হলো। সবার মনে হলো স্টিভ চেয়ারম্যান হিসেবে অ্যাপেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অ্যাপেলের গুরুত্বপূর্ণ লোকদের নিয়ে নিজের কোম্পানি শুরু করে প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টায় আছে। স্টিভ যত সুন্দরভাবে সম্পর্কের সমাপ্তি আশা করেছিল, ঘটনা প্রবাহে সেটা একেবারেই অন্যদিকে প্রবাহিত হলো। আর্থার রক, মাইক মার্কুলার মতো পিতৃসুলভ লোকজনও স্টিভের ওপর চরম বিরক্ত। মাইক মার্কুলা ওয়াল স্ট্রিট জার্নালে বলল, স্টিভকে আর অ্যাপেলের বোর্ডের কোনো পদে রাখা হবে না। সে যেন অ্যাপেলের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের নিয়ে যেতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। স্টিভ তো নিজের মতো চুপচাপ বসে আছে। ও ভেবেছিল সব ভালোই ভালোই শেষ হবে, কিন্তু পত্রিকায় এরকম খবর দেখার পর কিছু না বলে চুপচাপ থাকা যায় না। কিছু রিপোর্টার ডেকে স্টিভ নিজের রেজিগনেশন লেটারের একটা কপি তাদের দিল, যাতে উল্টাপাল্টা খবর না বের হয়। তারপর গেল মাইক মার্কুলার বাসায়। সেখানে আগে থেকেই ছিল আইসেনস্টেড। শুধু কথা বলতে গেলেও একসময় উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলো। সুসান বার্নও স্টিভের সাথে ছিল। স্টিভ বেফার্স কিছু বলে ফেলার আগে ওকে সেখান থেকে সরিয়ে আনলো সুসান। আসার সময় মাইকের বাসায় একটা চিঠি রেখে আসলো স্টিভ। সেপ্টেম্বর 17, 1985। প্রিয় মাইক, আজ পত্রিকায় দেখলাম অ্যাপেল নাকি আমাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিচ্ছে। আমি বুঝলাম না এরকম খবরের উৎস কি। তোমার নিশ্চয় মনে আছে গত মঙ্গলবারের বোর্ড মিটিংয়ে আমি আমার নতুন কোম্পানির কথা বোর্ডকে জানিয়েছিলাম। সেই অনুযায়ী রেজিগনেশন লেটারও দিয়েছি। কিন্তু বোর্ড আমাকে আরো 1 সপ্তাহ ভাবার কথা বলে, কারণ অ্যাপেল আমার নতুন কোম্পানিতে কিছু টাকা ইনভেস্ট করার কথা ভাবছিল। অ্যাপেল এবং আমার নতুন কোম্পানির একসাথে কাজ করার ব্যাপারেও ভাবছিলাম আমরা সবাই।
তারপরেও অ্যাপল আমার এবং আমার নতুন কোম্পানির সাথে একেবারে শত্রুসুলভ আচরণ করেছে। এমন অবস্থায় আমি চাই যত দ্রুত সম্ভব আমার রেজিগনেশন লেটার আমলে নিয়ে আমাকে স্বেচ্ছায় অ্যাপল ছাড়ার অনুমতি দেয়া হোক। আর তাছাড়া তুমিও জানো অ্যাপলের নতুন প্ল্যান আমাকে বসিয়ে রেখেছে বললেও ভুল হয় না, কিন্তু আমার বয়স মাত্র 30। নতুন কিছু করার ইচ্ছা আমার জাগবেই। এতদিন আমরা একসাথে অনেক ভালো কিছু করেছি, তাই আমার মনে হয় আমাদের বিচ্ছেদটাও বন্ধুত্বপূর্ণই হওয়া উচিত। তোমার অনুগত, স্টিভেন পি জবস। এক লোক স্টিভের অফিস থেকে স্টিভের জিনিসপত্র নিতে গেল, গিয়ে দেখলো একটা ছবি মাটিতে পড়ে আছে, ফ্রেমের গ্লাস চূর্ণ বিচূর্ণ। ছবিতে স্টিভ আর স্কালেকে খুবই হৃদ্যতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ছবির নিচে লেখা, হেয়ার টু গ্রেট আইডিয়াস, গ্রেট এক্সপেরিয়েন্স অ্যান্ড এ গ্রেট ফ্রেন্ডশিপ, জন। লোকটা ফিরে এসে স্টিভকে সব বলল। এরপর থেকে স্টিভ কোনোদিন স্কালের সাথে কথা বলেনি। স্টিভের অ্যাপেল ছাড়ার খবর প্রচার হতেই অ্যাপেলের স্টকের দাম 7% বেড়ে গেল। স্টিভ ওজনিয়াক দুজনই বের হয়ে যাওয়ার পর অনেককেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেল। কিন্তু আটারির নোলান বুশনেল একটা পত্রিকায় বলল, স্টিভের জন্য পস্তাতে হবে অ্যাপেলকে। কিছুদিন ধরে স্টিভের সাথে এসপার ওসপার করার চেষ্টায় ব্যর্থ হয়ে স্কালে ও বোর্ড স্টিভের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। অভিযোগপত্রে লেখা হলো, অ্যাপেলের চেয়ারম্যান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় যেখানে স্টিভের উচিত ছিল অ্যাপেলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করা ও সব দিক থেকে অ্যাপেলের লাভের চিন্তা করা, এক, সেখানে সে অ্যাপেলের সাথে প্রতিযোগিতা করার জন্য আরেকটি নতুন কোম্পানি গঠন করেছে। 2, সেখানে অ্যাপেলের ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটারের ডিজাইন, প্ল্যান ইত্যাদি ব্যবহার করে নিজের কোম্পানির প্রোডাক্ট তৈরির পরিকল্পনা করছে। 3, সেখানে সে অ্যাপেলের ঊর্ধ্বতন কিছু কর্মচারীকে ফুসলিয়ে অ্যাপেলের বিরুদ্ধে তাদের ব্যবহারের অপচেষ্টা করছে। ওই সময় স্টিভের কাছে অ্যাপেলের 6.5 মিলিয়ন স্টক শেয়ার ছিল, যা পুরো কোম্পানির 11 ভাগ এবং দাম তখন প্রায় $100 মিলিয়ন। বের হয়ে আসার পর থেকেই বিক্রি শুরু করে 5 মাসের মধ্যে সব বিক্রি করে ফেললো। শুধুমাত্র একটা শেয়ার রাখলো যেন চাইলে শেয়ার হোল্ডারদের মিটিংয়ে থাকতে পারে। এই সম্পর্কে জোয়ানা হফম্যান বলেছে, আসলে অ্যাপেলের উপর রাগ ছিল ওর। নিউজউইকে দেয়া এক সাক্ষাৎকারে ওর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে। অ্যাপেলের কর্মচারীদের ফুসলিয়ে অ্যাপেলের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগের ব্যাপারে ও বলেছিল, যারা বের হয়ে এসেছে আমি না ডাকলেও তারা অ্যাপেল থেকে বের হয়েই আসতো। আমি যে কাজটা ভালো পারি সেটা হলো ট্যালেন্ট লোকেদের কাজে লাগিয়ে ভালো একটা কাজ করা। এখানেও তাই করেছি। আর $2 বিলিয়ন মূল্যের একটা কোম্পানি যেখানে 4300 কর্মচারী কাজ করে, সেখান থেকে 5-6 জন না থাকলে কোম্পানির কিছু আসবে যাবে কেন? স্টিভের এই কথার বিপরীতে স্কালে ওজনিয়াককে কিছু বলতে অনুরোধ করে। সান ফ্রান্সিসকোতে এসে বলল, ক্ষেত্রবিশেষ স্টিভ সত্যি খুব ক্ষতিকারক আর স্বার্থপর মানুষ হয়ে যায়। তারপরেও আমি ভালো প্রোডাক্ট চাচ্ছি আর আমি জানি সেটা দেওয়ার ক্ষমতা ওর আছে। আমি ওর সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। এই একই সাক্ষাৎকারে ওজনিয়াক এও জানায়, স্টিভ তাকে ওর নতুন কোম্পানিতে যোগ দেওয়ার অনুরোধও করেছিল, কিন্তু ওজনিয়াক এরকম বিজনেস পলিটিক্সের অংশ হতে চায় না, তাই না করে দিয়েছে স্টিভকে। একলা চলো রে। পরে আর্থার রক বলেছে, আমরা স্টিভকে অ্যাপল থেকে বের করে দিলাম আর সেটা ওর জন্য শাপে বর হলো। একই ধারণা আরো অনেকের। এই অভিজ্ঞতা ওকে আরো বেশি অভিজ্ঞ, সাবধানী এক কথায় পরিণত করে তুলেছিল। যাই হোক, নিজের নতুন কোম্পানির জন্য স্টিভ একটা সোজাসাপটা নাম বেছে নিল। নেক্সট, কোম্পানির শুরুটা আরেকটু সুন্দর করার জন্য একটা নতুন লোগোর দরকার। যোগাযোগ করা হলো পল ব্যান্ডের সাথে। পল ব্যান্ডের কোম্পানি এর আগে স্কয়ার, আইবিএম, ওয়েস্টিন হাউস সহ আরো কিছু নামিদামি কোম্পানির লোগো তৈরি করেছিল, কিন্তু পলের কাছে জানা গেল আইবিএম এর সাথে পলের কোম্পানির চুক্তি আছে। পল চাইলেই কোনো কম্পিউটার কোম্পানির লোগো তৈরি করতে পারে না। স্টিভ যোগাযোগ করলো আইবিএম এর সাথে, সিইও-কে পাওয়া গেল না। একটু চেষ্টা করে ভাইস প্রেসিডেন্টের কাছে অনুমতি পাওয়া গেল, আর বাধা থাকলো না পল ব্যান্ডের। পল ব্যান্ড আসলো পালো অ্যালটোতে। স্টিভ তাকে নিজের প্ল্যান সম্পর্কে বলল। সব শুনে পলের মনে হলো লোগোটা ঘনক আকৃতির হওয়া উচিত, কারণ স্টিভ তার নতুন কম্পিউটারকে ঘনক আকৃতি দেওয়ার চিন্তা ভাবনা করছিল। স্টিভ কয়েকটা লোগো বানাতে বলল, যাতে যে কোনো একটা বেছে নেওয়া যায়, কিন্তু পল সরাসরি না করে দিল। বলল, আমি তোমাকে লোগো বানিয়ে দেব, তোমার পছন্দ হলে নেবে, না হলে নাই, কিন্তু তোমার বেছে নেওয়ার জন্য অনেকগুলো বানাতে পারবো না, আর আমার বিশ্বাস তোমার পছন্দ হবে। আত্মবিশ্বাস জিনিসটা স্টিভের ভালো লাগে। এক লোগো বানানোর জন্য ও পলকে $1,00,000 পারিশ্রমিক দিল। 2 সপ্তাহের মধ্যে লোগো রেডি করে ফেললো পল। লোগোটা ঘনক আকৃতি, সামনের তলে 2 সারিতে নেক্সট লেখা, শুধুমাত্র ই ছোট হাতের অক্ষরে আর বাকিগুলো বড় হাতের। দেখে স্টিভ পছন্দ করবে কিনা আগে থেকে বলা শক্ত, কিন্তু এবার স্টিভ পছন্দই করলো না। পলকে জড়িয়ে ধরে ধন্যবাদও জানালো।
এখন নতুন লোগোর সাথে কোম্পানি নতুন নামও পেল। কোম্পানির নাম আর নেক্সট নেই, নেক্সট হয়ে গেছে। অনেকেরই মনে হতে পারে এত টাকা খরচ করে লোগো বানানোর দরকার কি ছিল। এই ব্যাপারে স্টিভ মার্কুলার নীতি অনুসরণ করেছে। প্রথমেই ভালোভাবে উপস্থিত হলে সবার মধ্যে কোম্পানির জন্য ভালো ইমেজ তৈরি করা সহজ হয়। যাই হোক, বোনাস হিসেবে পল স্টিভের পার্সোনাল কলিং কার্ড ডিজাইন করে দিয়েছিল। এরপর আসলো নতুন কোম্পানির নতুন কম্পিউটারের ডিজাইনের পালা। কয়েকজনের সাথে কথা বলার পর স্টিভকে যেতে হলো ফ্রগ ডিজাইনের হার্টমুডের কাছে। অ্যাপেলের জন্য ডিজাইন করতো এই কোম্পানি। মাত্র 1 বছর আগে ওজনিয়াকের নতুন কোম্পানির সাথে ফ্রগ ডিজাইনের কাজ করায় বাদ সেধেছিল স্টিভ নিজে। ওর বেলায় কেন অ্যাপেল ছেড়ে কথা বলবে? স্বাভাবিকভাবেই বাধা দিল অ্যাপল। স্টিভ ভাবলো আইনগত যে সমস্যা চলছিল সেটার যদি একটা বিহিত করা যায় তাহলে হয়তো হার্টমুডের সাথে কাজ করা যেতে পারে। ফাইনালি 1986 জানুয়ারিতে অ্যাপেলের সাথে আইনগত সমস্যার সমাধান হলো। শর্ত, নেক্সট অবশ্যই অ্যাপেলের সাথে কোনো প্রতিযোগিতায় যাবে না। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ও এরকম জায়গায় কেবল নিজেদের কম্পিউটার বিক্রি করবে। আর নেক্সট এর ইন্টারফেসও অ্যাপেলের ম্যাকিনটসের মতো হতে পারবে না। এক সময় হার্টমুডের সাথে কাজ করার অনুমতি পাওয়া গেল। কাজও শুরু হলো। স্টিভ চাচ্ছিল এবার কম্পিউটারটা হবে একটা পারফেক্ট ঘনক, প্রতিটি কোণ 90 ডিগ্রি, আর প্রতিটি পাশের দৈর্ঘ্য ঠিক 1 ফুট, মানে প্রতি তল একেবারে সঠিক 1 বর্গফুট। এরকম ক্যাসিং বানানোর জন্য বিশেষভাবে আলাদা একটা ছাঁচ বানানো হলো। খরচ হলো $6,50,000। স্টিভ যদি একটু কম্প্রোমাইজ করতো তাহলে এই খরচটা বেঁচে যেত। তারপর আবার দেখা গেল ওই ছাঁচের কারণে চেসিসের ওপর হালকা একটা লাইন তৈরি হলো। কোনো ত্রুটি থাকলে অবশ্যই চলবে না। এই সবকিছু ঠিক করার জন্য $1,50,000 দিয়ে একটা স্যান্ডিং মেশিন কেনা হলো। যে অংশ ব্যবহারকারীর নজরে পড়বে না সেই অংশগুলোর ব্যাপারেও স্টিভের যত্ন তো ছিলই। এবার সেটা আরেক ধাপ বেড়ে গেল। এবার স্টিভ কম্পিউটারের ভেতরের দিকও পালিশ করে নতুন করে ফেলতে চাইলো। নেক্সটের অফিসের জন্য হম্বিতম্বি করলো। নতুন বিল্ডিং আবার নতুন করে সাজালো। দেয়াল ভেঙে গ্লাস দেওয়া হলো, কার্পেট সরিয়ে কাঠের ফ্লোর দেওয়া হলো। এরপর অফিস বদলিয়ে নতুন অফিসে গিয়েও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। বোনাস হিসেবে ডিজাইনার IM পেইকে নিয়োগ দেওয়া হলো। এমন একটা সিঁড়ি পেইকে বানাতে হবে যেটা দেখলে মনে হবে বাতাসে ভেসে আছে। অনেকে বলছিল সম্ভব নয় এরকম কিছু বানানো, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়েছিল। পরবর্তীতে অ্যাপেল স্টোর তৈরির সময়ও অনেকগুলোতে এরকম সিঁড়ি ব্যবহার করেছে স্টিভ। দেখ কম্পিউটার, স্টিভ চাচ্ছিল কম্পিউটারটা একটা প্যাকেজ হোক যেখানে প্রয়োজনীয় সব হার্ডওয়্যার সফটওয়্যার থাকবে। করাও হয়েছিল তাই। এমন অনেকগুলো সফটওয়্যার নিয়ে এসেছিল নেক্সট কম্পিউটার, যেগুলো কম্পিউটার ইতিহাসে প্রথম। যেমন অক্সফোর্ড ডিকশনারি, কম্পিউটার সার্চেবল ইবুকের সূচনা স্টিভের এই নতুন কোম্পানির মাধ্যমে। নেক্সটের ফ্যাক্টরিটাও তৈরি হয়েছিল মনের মতো করে। দেয়ালের রং থেকে শুরু করে ফ্যাক্টরির রোবটের রঙও কি হবে সব ঠিক করেছিল স্টিভ নিচে, যাতে পুরো ফ্যাক্টরিটা একসাথে দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া ওর ফ্যাক্টরি 165 ফুট লম্বা অ্যাসেম্বলি লাইন ছিল, যেটার মাথা দিয়ে বোর্ড ঢুকিয়ে দিলে 8 মিনিট পর সম্পূর্ণ সার্কিট বোর্ড বের হয়ে আসতো কোনো রকম স্পর্শ ছাড়াই। রস প্যারট 1986 শেষের দিকে স্টিভ বিভিন্ন ক্যাপিটাল ফার্মের কাছে $3 মিলিয়ন নেক্সটের 10% বিক্রির প্রস্তাব পাঠায়। এই হিসেবে পুরো কোম্পানির দাম দাঁড়ায় 30 মিলিয়ন। কিন্তু তখনও কোম্পানির কোনো প্রোডাক্ট বা লাভ নেই, শুধু সুন্দর লোগো আর ছিমছাম অফিস দেখিয়ে কোনো ইনভেস্টর পাওয়া গেল না। এমন সময় দ্য এন্টারপ্রেনার্স নামে একটা ডকুমেন্টারিতে স্টিভ জবস আর তার কর্মকাণ্ড দেখানো হলো। ঘটনাক্রমে সেই ডকুমেন্টারি চোখে পড়ল রস প্যারটের। প্যারট ইলেকট্রনিক ডাটা সিস্টেমের প্রতিষ্ঠাতা। $2.4 বিলিয়ন জেনারেল মোটরসের কাছে নিজের প্রতিষ্ঠান বিক্রি করে চুপচাপ বসেছিল। এই সময় স্টিভের ওপর ডকুমেন্টারিটা দেখে স্টিভকে ফোন দিল। বলল, তোমার যদি কোনো ইনভেস্টর দরকার হয় আমাকে ফোন দিও। স্টিভের সত্যি একজন ইনভেস্টর দরকার, খুবই দরকার। কিন্তু ব্যাপারটা প্যারটকে বুঝতে দিতে চাইল না। ইচ্ছা করেই 1 সপ্তাহ দেরি করে ফোন দিল। প্যারটের একটা বিশেষ আফসোস ছিল। 1979 সালে তরুণ বিল গেটস তার সাথে দেখা করে মাইক্রোসফটের একটা অংশ কিনতে বলেছিল, কিন্তু তখন গেটসের কথা শোনেনি প্যারট। কয়েক বছর পর যখন মাইক্রোসফট $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হলো তখন আফসোস হয় তার। এবার আর একই ভুল করতে চাইলেন না সে। স্টিভের সাথে হাত মেলালো। কিন্তু স্টিভ এবার নিজের কোম্পানির দাম বাড়িয়ে $20 মিলিয়ন কোম্পানির 16% শেয়ার বিক্রি করলো প্যারটের কাছে। নিজে ঢাললো আরো 5 মিলিয়ন। এবার কোম্পানির দাম দাঁড়ালো 126 মিলিয়ন। কিন্তু টাকা প্যারটের হাতের ময়লা। স্টিভের সাথে দেখা করে ভদ্রলোক ঘোষণা করলো, আমি জকি বেছে নিয়েছি, এবার রেস জিতানোর দায়িত্ব তার। কিছুদিনের মধ্যে রস প্যারট আর স্টিভ জবসের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। একবার প্যারট ওকে নিয়ে একটা ডিনার পার্টিতে গেল সান ফ্রান্সিসকোতে। সেই ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল স্পেনের রাজা প্রথম জন কার্লোসের সম্মানে।
সেখানে প্যারট স্টিভের সাথে কার্লোসের পরিচয় করিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে স্টিভ আর কার্লোসকে গভীর আলোচনায় মগ্ন দেখা গেল। কথা শেষ করে প্যারটের কাছে গেল স্টিভ। প্যারট জিজ্ঞাসা করলো, কি নিয়ে কথা হলো? স্টিভ বলল, একটা কম্পিউটার বিক্রি করলাম রাজার কাছে। প্যারট স্টিভের এমনই ভক্ত ছিল যে যেখানেই যেত স্টিভের গুণগান শুরু করত। গল্প ফুলিয়ে ফাঁপিয়ে স্টিভকে হিরো না বানালে চলতো না তার। ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে স্টিভকে নিয়ে প্যারটের বলা একটা গল্প অনেকটা এইরকম। ছেলেটা এতই গরিব ছিল যে কলেজও শেষ করতে পারেনি। কম্পিউটার নিয়ে তার আগ্রহ ছিল প্রবল। বাবার গ্যারেজে কম্পিউটার চিপ নিয়ে সময় কাটতো তার। একদিন তার বাবা বিরক্ত হয়ে বলল, হয় কিছু করে দেখাও, নইলে সময় নষ্ট না করে একটা কাজ খুঁজে বের করো। এর 2 মাস পর ছেলেটা একটা কম্পিউটার বানালো, যেটা থেকে জন্ম হলো অ্যাপেল কম্পিউটারের। আর তার পরের ইতিহাস এক হাই স্কুল গ্র্যাজুয়েটের পৃথিবী বদলে দেওয়ার ইতিহাস। গেটস আর নেক্সট। এর আগে স্টিভের মাথায় ম্যাকিনটসের জন্য সফটওয়্যার তৈরি করেছিল মাইক্রোসফট, কিন্তু এবার যখন নেক্সটের জন্য তৈরি করতে বলল তখন বেঁকে বসলো গেটস। ফরচুনকে দেয়া এক সাক্ষাৎকারে গেটস বলল, ম্যাকিনটস সত্যি অসাধারণ কম্পিউটার ছিল, কিন্তু এবার আমি ব্যক্তিগতভাবে স্টিভের এই নতুন কম্পিউটারের মধ্যে বিশেষ কিছুই দেখতে পাচ্ছি না। আসলে এই দুই মহারথীর কেউই একে অন্যের সামনে ঝুঁকতে চায় না। সমস্যা এই একটাই, 1987 সালে গেটস যখন প্রথম নেক্সটের হেডকোয়ার্টারে আসলো, তখন স্টিভ ওর সাথে আধা ঘন্টা পর দেখা করতে আসলো। এদিকে গেটস গ্লাসের ভেতর দিয়ে ঠিকই দেখতে পাচ্ছিল বিশেষ কিছু করছে না স্টিভ, ইচ্ছে করেই বসিয়ে রেখেছে তাকে। এই নিয়ে বলার সময় গেটস বলেছে, আমি নেক্সটে গেলাম, দুনিয়ার সবচেয়ে দামি গাজরের জুস খাওয়ানো হলো আমাকে। কম্পিউটার কোম্পানি অফিস এত ব্যয়বহুল কেন হতে হবে কে জানে। আর এদিকে ইচ্ছা করেই আমাকে আধ ঘন্টা বসিয়ে রেখে তারপর স্টিভ আসলো দেখা করতে। স্টিভ এসে গেটসকে বলল, এর আগে ম্যাকিনটসের জন্য কাজ করেছিলাম আমরা, তোমার জন্য ফলাফলটা কেমন হয়েছিল? খুব ভালো। এবার আবার আমরা একসাথে কাজ করব, আর এবার ফলাফল আরো ভালো হবে। কিন্তু গেটস এবার স্টিভের প্রতি নির্দয় আচরণ করলো, ঠিক অন্যদের জন্য মাঝে মাঝে স্টিভ যেমন করত। গেটস বলল, তোমার এই মেশিন একটা ঘোড়ার ডিম, দামি কেসে ঢাকা ফালতু একটা কম্পিউটার। তার মতে এই ফালতু কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করে নষ্ট করার মতো সময় মাইক্রোসফটের নেই। তার চেয়েও খারাপ ব্যাপার হলো সে সবার সামনে এসব বলেও বেড়াচ্ছিল। ইন ফরওয়ার্ডকে গেটস বলেছিল, নেক্সটের ওই কম্পিউটারের উপর মুতে দেয়া যায়, ওটার জন্য সফটওয়্যার তৈরি করা যায় না। এরপর এক কনফারেন্সে গিয়ে দেখা হলো দুজনের। নেক্সটের জন্য কাজ না করায় গেটসকে খোঁজাখুঁজি করছিল স্টিভ। তখন গেটস বলল, আগে তোমার ওই কম্পিউটার 2-1টা বিকৃত হোক, বিক্রি যদি হয় আমি ব্যাপারটা আরেকবার ভেবে দেখব। স্টিভের প্রেস্টিজে লাগলো। ঝগড়া শুরু হয়ে গেল সবার সামনে। জেরক্সের ইঞ্জিনিয়ার অ্যাডেল গোল্ডবার্গ সেখানে ছিল। সে বলেছে কনফারেন্সে সবার সামনে ওরা নিজেরা ঝগড়া করতে শুরু করলো। ব্যক্তিগত দ্বন্দ্বের বাইরে দুজনের দর্শনও ছিল ভিন্ন। স্টিভ সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে সঙ্গতিতে বিশ্বাসী ছিল, ফলে এমন মেশিন তৈরি করত যা অন্যান্য কম্পিউটারের চেয়ে একেবারেই আলাদা। আর গেটস চাইতো অনেক প্রতিষ্ঠান একই রকম হার্ডওয়্যার তৈরি করুক, যেগুলোতে একই রকম সফটওয়্যার ব্যবহার করা যাবে। ব্যবহারকারীর জন্য অনেকগুলো অপশন থাকবে, সে তার পছন্দ মতো একটাকে বেছে নেবে। আর স্টিভের কথা হলো, খুব বেশি দরকার নেই, ব্যবহারকারীরা একটা সফটওয়্যার ব্যবহার করুক, সে সফটওয়্যারের পুরোপুরি ব্যবহার নিশ্চিত করুক। একবার গেটস ওয়াশিংটন পোস্টে বলেছিল, স্টিভ যে প্রোডাক্ট তৈরি করে সেগুলোতে অন্যান্যগুলোর সফটওয়্যার চলে না, কিন্তু সেগুলো সত্যিই খুব ভালো মেশিন। আমি যদি এইরকম কম্পিউটার তৈরি করতাম তাহলে কখনোই স্টিভের মতো এতটা ভালো করতে পারতাম না। ক্যামব্রিজে এক ফোরামে গেটস আর স্টিভ দুজনেই গিয়েছিল, কিন্তু এবার একসাথে না, আগে স্টিভ তারপর গেটস। প্রথমে স্টিভ বলল, এর আগে ম্যাকিনটস এসেছিল সম্পূর্ণ নতুন ধরনের ইন্টারফেস নিয়ে, আর এবার নেক্সট আসছে আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন পার্সোনাল কম্পিউটারের বিপ্লব ঘটাতে। আর মাইক্রোসফট বাদে বাকি সব বড় বড় সফটওয়্যার নির্মাতারা এই বিপ্লবের অংশ হতে যাচ্ছে। স্টিভ যাওয়ার পর গেটস এসে স্টিভেন হার্ডওয়্যার আর সফটওয়্যার সঙ্গতির চিন্তা বোকামি আখ্যা দিয়ে বলল, হার্ডওয়্যার আর সফটওয়্যারের মার্কেট আলাদা, এর জন্যই অ্যাপেল উইন্ডোজের সাথে পাল্লা দিয়ে পারেনি। আইবিএম গেটসের সাথে এই যুদ্ধে জেতার জন্য স্টিভ নতুন রণকৌশল নিয়ে আসলো। এই কৌশলে আসতে গিয়ে অবশ্য কিছু নীতিবিরুদ্ধ কাজ করতে হয়েছিল, নিজের সফটওয়্যার ব্যবহারের অনুমতি দেয়া আর আইবিএম এর সাথে হাত মেলানো। তবে পুরো ব্যাপারটা ভালো লাগছিল না বলেই হয়তো পুরো আয়োজনটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। সবকিছু শুরু একটা পার্টি থেকে। 1987 সালের জুনে ওয়াশিংটন পোস্টের প্রকাশক
ক্যাথারিন গ্রাহামের 70তম জন্মদিনের পার্টি। প্রেসিডেন্ট রোনাল্ড, মোট 600 জন অতিথির মধ্যে ছিল স্টিভ আর আইবিএম এর চেয়ারম্যান জন অ্যাকার্স। ওখানেই প্রথম দেখা হয় দুজনের। পার্টিতে স্টিভ জনকে বলল, শুধু মাইক্রোসফটের সফটওয়্যারের উপর নির্ভর করাটা আইবিএম এর জন্য অনেকটা জুয়া খেলার মতো, কারণ আমার মনে হয় না এই সফটওয়্যারগুলো খুব একটা ভালো মানের। উত্তরে জন বলল, যদি তাই হয় তাহলে তুমি কিভাবে আইবিএম কে সাহায্য করতে পারবে? কয়েক সপ্তাহের মধ্যে স্টিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বার্ট ট্রিবলকে নিয়ে নিউ ইয়র্কের আইবিএম এর হেডকোয়ার্টারে গেল জনের সাথে দেখা করতে। সেখানে নেক্সটের কিছু ডেমো দেখেই আইবিএম এর ইঞ্জিনিয়ারদের পছন্দ হয়ে গেল, বিশেষ করে অপারেটিং সিস্টেম নেক্সট স্টেপ। আইবিএম এর ওয়ার্কস্টেশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু হেলার বলেছে, নেক্সট স্টেপ সত্যি অসাধারণ ছিল। হেলার স্টিভকে এতই পছন্দ করে ফেললো যে নিজের সদ্যজাত ছেলের নাম রাখলো স্টিভ। ডালাসে রস প্যারটের হেডকোয়ার্টারে আইবিএম এর সাথে চুক্তি হলো। আইবিএম নেক্সট স্টেপের চলতি ভার্সনের লাইসেন্স দেবে এবং যদি ঠিক মনে হয় তাহলে ব্যবহার করবে। আইবিএম 125 পৃষ্ঠার একটা চুক্তিপত্র পাঠালো স্টিভের কাছে, কিন্তু এত বড় চুক্তিপত্র পড়ার ধৈর্য কোনোদিনই ছিল না ওর। আরো সিম্পল অল্প কয়েক পৃষ্ঠার চুক্তিপত্র পাঠাতে বলল। কয়েকদিনের মধ্যে সেটাও পাঠানো হলো। স্টিভ চেয়েছিল অক্টোবরে নেক্সটের মোড়ক উন্মোচন হওয়ার আগ পর্যন্ত গেটসের কাছে পুরো জিনিসটা গোপন রাখতে, কিন্তু আইবিএম সেটা করতে চাইল না। সব শুনে গেটসকে বেশ উত্তেজিত মনে হলো। স্বাভাবিকভাবেই ওর মনে হলো এই ব্যাপারটা মাইক্রোসফটের ওপর আইবিএম এর নির্ভরতা কমিয়ে দিতে পারে। এদিকে মাইক্রোসফটের ওপর নির্ভরশীল হার্ডওয়্যার নির্মাতা যেমন কম্পেক, ডেল এরা স্টিভের কাছে এর ক্লোন এবং নেক্সট স্টেপের লাইসেন্সের জন্য আসলো। তখন মনে হলো স্টিভ মাইক্রোসফটের সর্বনাশটা করেই ফেলেছে, কিন্তু ওইসব হার্ডওয়্যার নির্মাতারা আরো অনেক বেশি টাকা দিতে চাইলো স্টিভকে। বিনিময়ে হার্ডওয়্যার ব্যবসা থেকে সরে যেতে হবে তাকে। শুনে স্টিভের মেজাজ খারাপ, বিদায় করে দিল ওদের। মনোযোগ দিল আইবিএম এর দিকে, কিন্তু আইবিএম এর চেয়ারম্যান বদলানোর সাথে সাথে আইবিএম চুক্তি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত বদলে ফেললো। লাইসেন্স ফি হিসেবে কিছু টাকা তো পেল, কিন্তু দুনিয়া বদলানোর সম্ভাবনাটাও শেষ হয়ে গেল। মোড়ক উন্মোচন অক্টোবর 1988। নেক্সট কম্পিউটারের মোড়ক উন্মোচনের জন্য স্টিভ বেছে নিল সান ফ্রান্সিসকোর সিম্ফনি হল। তারিখ অক্টোবর 12, 1988। যারা নেক্সটকে নিয়ে সন্দেহ পোষণ করেছিল তাদের মুখ বন্ধ করে দেয়া দরকার। সেজন্য খুব ভালো একটা লঞ্চ ইভেন্ট জরুরি। সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করলো স্টিভ। অতিথিদের লিস্ট থেকে শুরু করে লাঞ্চের লিস্ট পর্যন্ত সবকিছুতেই স্টিভের প্রত্যক্ষ দৃষ্টি ছিল। জাঁকজমকপূর্ণ করার জন্য $60,000 খরচ করে একটা ভিডিও প্রেজেন্টেশন কোম্পানিকে নিয়ে আসলো স্টিভ। হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম কোনোটাই তখনও রেডিও হয়নি। তারপরেও সব মিলিয়ে ইভেন্টকে সফলই বলতে হবে। নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগেই লোকজনের ভিড় জমতে শুরু করলো। 3,000-এরও বেশি মানুষের উপস্থিতিতে শুরু হলো অনুষ্ঠান। দর্শকদের করতালির ভেতর দিয়ে শুরু করলো স্টিভ, আপনাদের সামনে ফিরতে পেরে ভালোই লাগছে। তারপর পার্সোনাল কম্পিউটারের উন্নতির সংক্ষিপ্ত ইতিহাস দর্শকদের সামনে তুলে ধরা হলো। একসময় স্টিভ বলল, প্রায় 3 বছর ধরে দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ঘোরাঘুরি করে এখন আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য কিরকম কম্পিউটার দরকার, আর এরই আলোকে আমরা তৈরি করেছি অসাধারণ এই কম্পিউটার। এতটাই অসাধারণ যে এই যেন শিক্ষক শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তব রূপ পেতে দেখার মতো। এভাবে চলতে থাকলো গুণগান। স্টিভ বলতে থাকলো, এই অসাধারণ জিনিস দেখার আগে কিছুক্ষণ অপেক্ষা করা যেতেই পারে। এর সার্কিট বোর্ডটা সম্পর্কে একটু বলতে চাই। আমার জীবনে এর চেয়ে ভালোভাবে প্রিন্ট করা সার্কিট বোর্ড দেখিনি আমি। তারপর স্টিভ দেখালো কিভাবে তার কম্পিউটার কি করে। দর্শকরা সবাই হাততালি দিয়ে কান ফাটিয়ে ফেললো, বিশেষ করে যখন ছোটখাটো ফান করছিল স্টিভ। নতুন কম্পিউটারের দাম ঘোষণা করা হলো $6,500। বেশিরভাগ উপদেষ্টারা এই দামটা $2,000 থেকে $3,000 ভেতর রাখতে বলেছিল। তাদের কিছুটা বিব্রত মনে হলো। বড় বড় ম্যাগাজিনে নেক্সট নিয়ে কভার স্টোরিরও ব্যবস্থা করলো স্টিভ। বিজনেস উইক এর কালো স্যুট পরা স্টিভের সাথে সুন্দর একটা নেক্সটের ছবি দিয়ে শিরোনাম করলো, বছরের সবচেয়ে সারা জাগানো মেশিন। নিউজ উইকেও কভার স্টোরি করা হলো। নেক্সটের উপর হেলান দিয়ে স্টিভের ছবি দেওয়া হলো, শিরোনাম দেওয়া হলো মিস্টার চিপস। ফাইনালি 1989 এর মাঝামাঝি বাজারে আসলো নেক্সট কম্পিউটার। প্রতি মাসে বিক্রির পরিমাণ দাঁড়ালো 400টার মতো, কিন্তু ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা প্রতি মাসে 10,000-এরও বেশি। সুন্দর ফ্যাক্টরির বেশিরভাগ সুন্দর সুন্দর রোবটগুলো বেশিরভাগই বেকার বসে থাকলো, ফলে নেক্সটও মূলধন হারাতে থাকলো। শেষ হলো আজকের পর্ব। শ্রোতা বন্ধুরা, যদি বইটি শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমাদেরকে জানাবেন কমেন্টস করে কেমন লাগছে বইটা শুনে।
পরবর্তী পর্ব শোনার জন্য আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।